আচ্ছা দেখো, বেসিক কনসেপ্ট আমাদের জিওমেট্রির প্রথম কনসেপ্ট শুরু হচ্ছে কোথা থেকে? ক্লাস 11 থেকে আমাদের বেসিক কনসেপ্ট মোটামুটি শুরু হয়ে যায়, ভালোভাবেই শুরু হয়ে যায়। ঠিক আছে, আমি একবার করে একদম বেসিক জিনিসগুলো খুব তাড়াতাড়ি বলে দিচ্ছি, যে জায়গাগুলো আস্তে আস্তে বলো সেই জায়গাগুলো আমি আস্তে আস্তে বলবো। ঠিক আছে, বেসিক কনসেপ্টের মধ্যে সবার প্রথম আমাদের ক্লাস 11-এ কিসের থেকে শুরু হয়? সবার প্রথম আমাদের ক্লাস 11 শুরু হয় হচ্ছে 2D জিওমেট্রি থেকে, তাই না? 2 ডাইমেনশনাল জিওমেট্রি থেকে। তাহলে 2 ডাইমেনশনাল জিওমেট্রির মধ্যে আমরা কি কি পড়েছিলাম একবার রিক্যাপ করে নাও। সবার প্রথম দেখো আমরা পড়েছিলাম যে দুটো বিন্দু যদি দেওয়া থাকে, জাস্ট দুটো বিন্দু, অর্থাৎ দুটো পয়েন্ট দেওয়া থাকবে যার কোঅর্ডিনেট x1 y1 এন্ড x2 y2, এটা সবাই জানি আমরা, তাও একবার করে বলে দিচ্ছি। তাহলে এই দুটো বিন্দুর মাঝের ডিস্টেন্সটাকে আমি যদি d দিই, তাহলে d ইজ ইকুয়াল টু রুট ওভার x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার। এখান থেকে আমাদের জিওমেট্রি শুরু ছিল, তাই না? এইবার দুটো বিন্দুর মধ্যে যদি একটা পয়েন্ট ধরো x1 y1 হয়ে গেল, আর একটা পয়েন্ট 0 0 হয়ে গেল, তাহলে তাদের মধ্যবর্তী ডিস্টেন্স কি হয়ে যায়? রুট ওভার জাস্ট x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার, এই হয়ে যাচ্ছে আমাদের। এরপর দেখো আমরা পড়েছিলাম যে কোনো দুটো বিন্দু মানে কোনো দুটো পয়েন্ট, যেটা x1 y1 এন্ড x2 y2, এই পয়েন্ট দুটোকে অন্য কোনো একটা পয়েন্ট, এটা এ ধরো, এটা ধরো বি, সেই দুটো পয়েন্টকে অন্য একটা পয়েন্ট সি, এটা যদি m:n অনুপাতে ইন্টারনালি কাট করে, তাহলে এই সি বিন্দুর স্থানাঙ্কটা হবে mx2 প্লাস nx1 বাই m প্লাস n, my2 প্লাস ny1 বাই m প্লাস n। ঠিক আছে, 3 নাম্বার আমরা পড়েছিলাম যে আচ্ছা, এটার মধ্যে থেকে একটা করোলারি আমরা পাই, যে যদি এটা মিডল পয়েন্ট হয়, ইফ সি ইজ দ্য মিড পয়েন্ট অফ এ বি, দেন কোঅর্ডিনেট কি হয়ে যাবে? কোঅর্ডিনেট হয়ে যাবে x1। কেউ কিছু বলছিলে নাকি? যদি কেউ কিছু বলো মিউট খুলে সরাসরি বলে ফেলো, অসুবিধা নেই। যদি কিছু কারোর বলার হয় সঙ্গে সঙ্গে মিউট খোলো, মিউট খুলে বলে ফেলো, কোনো সমস্যার কিছু নেই। অল্প কজন লোক আছো, কোনো সমস্যার কিছু নেই। ঠিক আছে, এরপরে আমাদের কি ছিল বলো? আমি টোটাল এই পিডিএফ গুলো সব দিয়ে দেবো, চিন্তা নেই। হ্যাঁ, এখন একবার করে দেখে নাও, বা যদি যেগুলো যেগুলো লেখার মনে হয় লিখে নাও, পরে আমি পিডিএফ তো দিয়ে দিচ্ছি ক্লাসের পর। আচ্ছা, আর রেকর্ডিং গুলো আমি অ্যাপে জয়েন করে নেবো, আজ হয়নি, পরের দিন নেক্সট দিন আমি অ্যাপের মধ্যে জয়েন করে নেবো, ওখানে রেকর্ডিং ক্লাস যে রেকর্ড আমি করে নিচ্ছি, রেকর্ডিং গুলো ওখানে সব আমি দিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা, এরপরে যদি এক্সটার্নালি কাট করে তাহলে কি হতো? একই জিনিস যদি এক্সটার্নালি কাট করে, x1 y1 b x2 y2, আর একটা পয়েন্ট কি হয়েছে সি, এটা এক্সটার্নালি কাট করেছে m:n রেশিওতে, দেন সি এর কোঅর্ডিনেট কি হয়ে যাবে? mx2 মাইনাস nx1 বাই m মাইনাস n, my2 মাইনাস ny1 বাই m মাইনাস n। ঠিক আছে, এরপর আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে কোনো একটা ট্রায়াঙ্গেল ধরো এবিসি থাকলো, সেই ট্রায়াঙ্গেলের তিনটে পয়েন্ট x1 y1 x2 y2 x3 y3, তিনটে ভার্টেক্স বা তিনটে শীর্ষবিন্দু যদি বলে দেওয়া থাকে, তাহলে সেই ত্রিভুজের যে ভর কেন্দ্র আছে, অর্থাৎ জি বা সেন্ট্রয়েড, ঠিক আছে, সেন্ট্রয়েড, এটা স্থানাঙ্ক কি হবে? জাস্ট x1 প্লাস x2 প্লাস x3 বাই 3
y1 প্লাস y2 প্লাস y3/3। ঠিক আছে, এরপর যদি আমরা এইরকমটা করি যে কোনো একটা ট্রায়াঙ্গেল, ধরো এবিসি একটা ট্রায়াঙ্গেল হয়েছে, এটা ধরো এ, এটা ধরো বি, এটা ধরো সি, তাহলে এর ক্ষেত্রে অন্তঃকেন্দ্র, ইনসেন্টার, ঠিক আছে, অন্তঃকেন্দ্র মানে এর মধ্যে যদি একটা সার্কেল আঁকা হয়, সেই বৃত্তের যে কেন্দ্রটা, সেইটার ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কি হয়ে যাবে, এই যে এ যে অ্যাঙ্গেলটা হলো এর উল্টো দিকের সাইডটা হচ্ছে ক্যাপিটাল এ, এইভাবে নেওয়া হয়েছে। তাহলে এর স্থানাঙ্কগুলো x1, y1, x2, y2 and x3, y3। তাহলে ax1 plus bx2 plus cx3 by a plus b plus c, ay1 plus by2 plus cy3 by a plus b plus, বুঝতে পারলে, এই জিনিস হয়ে গেল। এরপরে আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে যে কোনো একটা ট্রায়াঙ্গেল, সেটার এরিয়া, ঠিক আছে, এরিয়ার ফর্মুলা কি হয়ে যাবে, হাফ মড x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2 এত স্কোয়ার ইউনিট। ঠিক আছে, তিনটে পয়েন্ট কোপ্ল্যানার কিনা কি করে প্রমাণ করব, তিনটে পয়েন্ট এ বি সি কোপ্ল্যানার, কোপ্ল্যানার না সরি কোলাইনার, একই লাইনের উপর আছে, কি করে আমরা প্রুফ করব, যদি এরিয়া ইজ ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে আমরা বলবো যে ওই তিনটে বিন্দু সমরেখ ব্যাস, আর কিছুই না। ঠিক আছে, তো এটা হলো একদম বেসিক জায়গা, ক্লাস 11 এর বেসিক জায়গা। এর সঙ্গে ক্লাস 11 এর বেসিক পার্টে এই জায়গাটা আরো কিছু জিনিসপত্র থাকে, যেখানে এরকমটা বলা হয় যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কি করে প্রুফ করা যাবে, একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল কি করে প্রুফ করা যাবে, একটা আইসোসেলস ট্রায়াঙ্গেল কি করে প্রুফ করা যাবে, এই ধরনের জিনিসগুলো বলে। একটা ট্রাপিজিয়াম কি করে প্রুফ করবা তুমি, একটা প্যারালেলোগ্রাম, একটা রেক্ট্যাঙ্গেল, একটা স্কোয়ার, এগুলো কি করে প্রুফ করা যাবে, সেগুলো এখানে লেখা থাকে। তো আশা করা যায় সেগুলো আর কারোর বলতে হবে না। যদি কারোর মনে হয় একবার করে বলে দিলে ভালো হয়, আমাকে বলো, আমি বলে দিচ্ছি। ঠিক আছে, একদম নর্মাল জিনিস যে অপোজিট সাইড কারোর ইকুয়াল আছে, কারোর সবকটা সাইড ইকুয়াল আছে, এইগুলো হয়ে যাচ্ছে কি আমাদের বেসিক পার্ট। ঠিক আছে, তো এরপরে আমাদের চলে আসছে কি, আচ্ছা এই যেটুকুনি বললাম এইটুকুনিতে কারোর কি কোনো প্রবলেম আছে, যেটুকুনি বললাম সেটুকুনিতে কারোর কিছু প্রবলেম থাকলে বলো। আচ্ছা, এরপরে আমাদের চলে আসছে এই জায়গাটা, একটুখানি ভালো করে শুনতে হবে। এই জায়গাটা হচ্ছে একটা মেন কনসেপ্ট কাজে লাগছে, এবং গ্রাজুয়েশনের কিছুটা কনসেপ্ট এখানে কাজে লাগছে। সেটা হচ্ছে যে ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট অ্যাক্সিস, কোঅর্ডিনেট অ্যাক্সিসের ট্রান্সফরমেশন। ঠিক আছে, কোঅর্ডিনেট অ্যাক্সিসের ট্রান্সফরমেশন। তো এই কোঅর্ডিনেট অ্যাক্সিসের ট্রান্সফরমেশন মূলত তিন ভাবে হয়। সবার প্রথমটাকে বলা হয় ট্রান্সলেশন। কিরকম কেস আছে ট্রান্সলেশনটা, বলা হচ্ছে যে ট্রান্সলেশনে এইরকম বলা হয় যে আমাদের কি ছিল বলো, এক্স অ্যাক্সিস ছিল এন্ড ওয়াই অ্যাক্সিস ছিল, এটা হচ্ছে 0 0 পয়েন্ট ছিল। এখন এই যে মূল বিন্দুটা বা ভার্টেক্সটা যদি কোনো অ্যাক্সিসের পরিবর্তন না করে
যেরকম অ্যাক্সিস ছিল ঠিক সেরকমই আছে। এই অ্যাক্সিসের পরিবর্তন না করে আমরা শুধুমাত্র ঠেলে এইটাকে শিফটিং করিয়ে দিলাম, মূল বিন্দুটাকে শিফট করিয়ে দিলাম, ঠেলে সরিয়ে দিলাম ধরে নাও। তাহলে এইটাকে যদি আমরা ঠেলে সরিয়ে দিই তাহলে তাহলে আমাদের কিরকম চলে আসছে, এইটা এখন এইরকম ভাবে আমরা সরিয়ে দিয়েছি ধর, এটা নতুন। তাহলে এইটাকে আমি x1, এইটাকে আমি y1 নাম দিলাম। বুঝতে পারলে কি বললাম? তাহলে মূল বিন্দুটা এখন কোথায় চলে গেছে, এই জায়গাটাই চলে গেছে। ধরে নিলাম আমি h, k এখন নতুন মূল বিন্দুর স্থানাঙ্কটা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এইখানে কোনো একটা বিন্দু ধরো ছিল, এইখানে কোনো একটা বিন্দু আমি যার নাম দিলাম P। এই যে বিন্দুটার নাম দিলাম আমি P, এই বিন্দুতে পুরনো অক্ষের সাপেক্ষে ধরে নাও নতুন অক্ষ এখনো তৈরি হয়নি, তাহলে পুরনো অক্ষের এটার স্থানাঙ্ক যদি আমি x, y দিয়ে দিই, তাহলে এই x, y তে পৌঁছাতাম কি করে, এখান থেকে তার মানে এই পর্যন্ত যেতে হতো, এখান থেকে এই পর্যন্ত হয়ে যেত x, এবং এখান থেকে এই পর্যন্ত কি হয়ে যেত বলো, y হয়ে যেত, ঠিক কি না? যদি পুরনো অক্ষের সাপেক্ষে পৌঁছাতে যেতাম তাহলেই তো এটা স্থানাঙ্ক x, y হবে। এখন এই যে যে x আছে, এই x মানে কতটা, এখান থেকে শুরু করে এই পর্যন্ত x, সেই x ইজ ইকুয়াল টু আমি এইটুকুনি এই বিন্দুতে কি করে পৌঁছালাম, h, k মানে এখান থেকে এইটুকুনি h আর এখান থেকে এইটুকুনি k, দ্যাট ইজ এই x মানে আমি লিখতে পারি এই যে h প্লাস এখান থেকে এই পার্টটুকুনি, এখান থেকে এই পার্টটুকুনিকে আমি ধরে নিলাম x ড্যাশ, আর y মানে কি এই পুরোটা। তাহলে y মানে যদি এই পুরোটা হয়, এখান থেকে এইটুকুনি যদি k হয়, এখান থেকে এইটুকুনি যদি k হয়, তাহলে আমরা বলতে পারি এখান থেকে এইটুকুনিও k, তার মানে y ইজ ইকুয়াল টু k প্লাস এইটুকুনি, এর নাম আমি দিলাম y ড্যাশ, y ড্যাশ। তাহলে এটাই হয়ে গেল আমাদের কিসের সূত্র বলো, এটাই হয়ে গেল আমাদের হচ্ছে গিয়ে তোমার কোঅর্ডিনেট অ্যাক্সিস মানে ট্রান্সলেশনের সূত্র, ট্রান্সলেশনের সূত্র। x is equal to x dash plus h, y is equal to y dash plus k, যেখানে h, k মানে কি নতুন ভার্টিসেস মানে ভার্টেক্স, ঠিক আছে। 0, 0 ছিল পুরনো ভার্টেক্স মানে মূল বিন্দু, আর x ড্যাশ হচ্ছে নতুন অক্ষের সাপেক্ষে, y ড্যাশটাও নতুন অক্ষের সাপেক্ষে, এবং x, y হচ্ছে পুরনো অক্ষের সাপেক্ষে, ঠিক আছে। তাহলে x is equal to x dash plus h, y is equal to y dash plus k, বাস এটাই হয়ে গেল আমাদের ট্রান্সলেশনের সূত্র। কোথা থেকে আসলে আমি একবার করে বলে দিলাম, এটার উপর বেস করে ছোট ছোট অঙ্ক আসে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা চলে আসবো কিসে বলো, এরপরে 2 নম্বরে আমাদের থাকছে এটার মধ্যে কি, রোটেশন। রোটেশন, ঠিক আছে। রোটেশনের কেসটা কি, রোটেশন হচ্ছে ধরো এই যে আমাদের কি ছিল বলো, আমাদের অক্ষ ছিল এখন বলা হচ্ছে যে মূল বিন্দুর স্থান পরিবর্তন না করে এটাকে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিলাম, এই যে এটাকে ঘুরিয়ে দিলাম, তাহলে এটা কোন অ্যাঙ্গেলে ঘোরালাম বলো, থিটা অ্যাঙ্গেলে ঘোরালাম, তাহলে নিশ্চয়ই এটা যতটা ঘুরেছে এটাও ততটা ঘুরবে, এটাও থিটা কোণে ঘুরেছে মানে এটাও থিটা কোণে ঘুরে যাবে। তাহলে আগে ছিল এই অ্যাক্সিসটা, এখন হয়ে গেল ধরো এই অ্যাক্সিসটা, ঠিক আছে। তাহলে কি হলো, এটা নির্দিষ্ট একটা কোণে ঘুরে গেছে। তাহলে এটা যদি নির্দিষ্ট একটা কোণে ঘুরে যায়, ঠিক আছে, থিটা কোণে যদি ঘুরে যায়, তাহলে এইখান থেকে আমাদের ফর্মুলাটা কি বেরোবে, x is equal to x dash cos theta minus y dash sin theta, ঠিক আছে। x is equal to x dash cos theta minus y dash sin theta, y is equal to x dash sin theta plus y dash cos theta। এখানে ড্যাশ গুলো সব নতুন অক্ষের সাপেক্ষে আর x y গুলো সব পুরনো অক্ষের সাপেক্ষে, ঠিক আছে। তাহলে x is equal to কি হয়ে গেল বলো, x dash cos theta minus y dash sin theta, y is equal to x dash sin theta plus y dash cos theta। 3 নম্বরে চলে আসা হচ্ছে গিয়ে রিজিড বডি মোশন। বা এইটাকে বলা হয় ট্রান্সলেশন followed by rotation, ঠিক আছে, ট্রান্সলেশন ফলোড বাই রোটেশন।
এখানটায় কি কেস হবে বলো? এখানটায় যেটা হবে সেটা হচ্ছে যে এখানটায় অ্যাক্সিসটাও সরে যাবে, আবার ঘুরেও যাবে, দুটো কাজই একসঙ্গে হয়ে যাবে, বুঝতে পারলে? অরিজিনাল হওয়ার কথা ছিল এরকম, যদি সমান্তরালি যেত, কিন্তু এটা না হয়ে এরকম ঘুরে যাবে, মানে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে ঘুরেও গেল দেখো, এবং সরেও গেছে। তার মানে আগে মূল বিন্দুটা ছিল ধরো 0 0, এখন ধরো HK হয়ে গেছে, আবার থিটা কোণে ঘুরেও গেছে, বুঝতে পারলে কি বললো? তাহলে এই রকমের কেস হলে এটাকে বলা হয় রিজিড বডি মোশন অর ট্রান্সলেশন ফলোড বাই রোটেশন। তাহলে এইটার সূত্র কি? জাস্ট দুটোকে জোড়া লাগিয়ে দিলে এইটার সূত্র চলে আসবে, একই না? x ইজিক্যাল টু ওইখানে কি ছিল বলো? এই জায়গাটা কি ছিল? x ড্যাশ cos থিটা মাইনাস y ড্যাশ sin থিটা। তাহলে x ড্যাশ cos থিটা মাইনাস y ড্যাশ sin থিটা প্লাস একটা h লেগে যাবে, y ইজ ইকুয়াল টু x ড্যাশ sin থিটা প্লাস y ড্যাশ cos থিটা প্লাস k লেগে। বুঝতে পারলে কি বললাম? তাহলে এইখানে এখানে তিনটে জিনিস হয়ে গেল। এইবার যদি কোনো জায়গায় দেখো যে কোনো জায়গায় যদি এরকম দেখো সেকেন্ড ডিগ্রি টার্ম রিমুভ করতে হবে, তাহলে রোটেশন করতে হয়। হ্যাঁ, সেকেন্ড ডিগ্রি টার্ম রিমুভ করতে হলে রোটেশন করতে হবে। আর একটা নোটের মধ্যে আমি লিখে রাখবো যে ফার্স্ট ডিগ্রি টার্ম রিমুভ করতে হলে ট্রান্সলেশন করতে হবে। ঠিক আছে, যদি কোনো জায়গায় সেকেন্ড ডিগ্রি টার্ম রিমুভ করতে হয় তাহলে রোটেশন করতে হবে, ফার্স্ট ডিগ্রি টার্ম রিমুভ করতে গেলে আমাদের ট্রান্সলেশন করতে হবে। ঠিক আছে, দেখো এই যেটুকুনি বললাম তার মধ্যে কিন্তু আমাদের ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট অ্যাক্সেস যেটা আছে তার থিওরিটাও পুরো বলা হয়ে গেল, এবং হচ্ছে একদম ক্লাস 11-এর যে বেসিক কনসেপ্টটা ছিল, ফার্স্ট চ্যাপ্টারের বেসিক কনসেপ্ট, সেটা বলা হলো। এরপরে স্ট্রেট লাইন বলা আরম্ভ করবো আমরা। দেখো এটুকুনি বুঝতে পারলে কিনা? এটুকুনির মধ্যে কারোর কোনো কিছু নিয়ে প্রশ্ন আছে বলো তো? এটুকুনিতে কারোর কোনো কিছু নিয়ে প্রশ্ন নেই তো? এইটা যখন বললাম, আমি ইনভ্যারিয়েন্টের ব্যাপারটাও একটুখানি বলে দিই। ঠিক আছে, ইনভ্যারিয়েন্টটাও বলে দিই, তাহলে এই চ্যাপ্টারের থিওরিটা হয়ে থাকবে, শুধু এর পরের দিন অঙ্ক করালে আমাদের হয়ে যাবে। ইনভ্যারিয়েন্ট মানে কি? কিছুই না, ইনভ্যারিয়েন্ট মানে হচ্ছে আগেও যা থাকবে পরেও তাই থাকবে, সেটা যদি হয় সেটাকে ইনভ্যারিয়েন্ট বলবে। ঠিক আছে, যেমন একটা ইকুয়েশন আমি যদি লিখি এক্স স্কোয়ার, যে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রিটা আমি ধরে নিয়ে নিলাম, 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। এটাই যখন আমাদের ট্রান্সফর্ম হয়ে গেল, ট্রান্সফর্মের পরে এই ইকুয়েশনটা ধরো এইভাবে দাঁড়ান, a ড্যাশ এক্স স্কোয়ার প্লাস 2h ড্যাশ xy প্লাস b ড্যাশ y স্কোয়ার প্লাস 2g ড্যাশ x প্লাস 2f ড্যাশ y প্লাস c ড্যাশ। ঠিক আছে, এটাই ধরো এভাবে আমাদের পরিবর্তিত হলো, বা এটা পলিনোমিয়াল দিয়ে আমি যদি বলি, এই পলিনোমিয়ালটা এইভাবে পরিবর্তিত হয়ে গেছে। তাহলে ইনভ্যারিয়েন্টের নিয়ম অনুসারে আমাদের কতগুলো জিনিস মনে রাখলেই হবে। ইনভ্যারিয়েন্ট মানে কি? পরিবর্তনের আগেও যা, পরিবর্তনের পরেও তাই। ঠিক আছে,
তাহলে এখান থেকে আমরা এই জিনিসগুলো লিখতে পারি, এগুলোর উপর প্রশ্ন হয় একদম, যদি চোখের সঙ্গে সেট করে রাখো, মুখস্থের মতো করে রাখো, তাহলে এইগুলোর উপর ইনভ্যারিয়েন্টের আর কোনো কিছু তোমার ক্যালকুলেশন করে দেখতে হবে না, এমনি লিখে দিয়ে চলে আসে। ঠিক আছে। এবং এতদিনের স্ট্যাটিস্টিক্সে যা প্রশ্ন হতো, আমি আগের দিনও বারবার করে বলেছি, প্রশ্ন দুটো টাইপের হয়, প্রশ্ন দুটো টাইপের হয়। একটা হতে পারে লেন্দি কোশ্চেন, ঠিক আছে, লেন্দি কোশ্চেন হলে কিছু করার নেই, কোশ্চেনের কাট অফ মার্কস অনেক কম যাবে। আর একটা হতে পারে যে ডিপলি, হ্যাঁ, ডিপলি কোশ্চেন, ট্রিকি কোশ্চেন, কোশ্চেনের উত্তর ছোট ছোট কিন্তু একদম থিওরির ওপর বেস করে কোশ্চেন আসছে। ঠিক আছে। তো আমি বারবার বলি, যার কাছে যে বইগুলোই আছে অনার্সের বইগুলো বের করো, আমি যেগুলো বলে দেবো, যেগুলো না, যে কোনো জায়গায় অসুবিধা হবে আমাকে জিজ্ঞাসা করে নিও, কিন্তু থিওরি খুব সুন্দর করে ক্লিয়ার করো, শর্ট কোশ্চেন দুটো কম করো, কোনো ক্ষতি নেই। হুম। সবাই দুটো চ্যাপ্টারটা কোন রকম বুঝে না বুঝে শর্ট কোশ্চেন বেশি করে সলভ করতে পারলে বেঁচে যাবে, এরকম ব্যাপার না। থিওরি খুব ভালো করে পড়ে রাখো, শর্ট কোশ্চেন কম করলেও পরীক্ষায় গিয়ে থিওরির ওপর থেকে করে আসতে পারবে। 5টা শর্ট কোশ্চেন করে গেলাম কিন্তু বেসিক জিনিস ক্লিয়ার নেই, তাহলে কিন্তু করে আসতে পারবে না কিছু। বললাম, বুঝতে পারলে আমার কথা? বারবার আমি বলছি এক কথা, আগে থিওরি পরিষ্কার করো। তাহলে এখান থেকে এ ড্যাশ প্লাস বি ড্যাশ সমান সমান এ প্লাস বি, এ ড্যাশ বি ড্যাশ মাইনাস এইচ ড্যাশ স্কোয়ার সমান সমান এ বি মাইনাস এইচ স্কোয়ার। এইগুলো সব ইনভ্যারিয়েন্ট হিসেবে কাজ করছে। ঠিক আছে, এগুলো সব ইনভ্যারিয়েন্ট হিসেবে কাজ করছে। দেখো এটুকুনের মধ্যে দেখো, তারপর আবার বলছি। এই বলো বলো, মিউট খোলো, মিউট খুলে বলো দেখি, এটার মধ্যে কিছু অসুবিধা আছে যেটুকুনি বললাম আমি? বলো হ্যাঁ না বলো, তারপরে পরের চ্যাপ্টারে যাচ্ছি, পরের জায়গাগুলোতে যাচ্ছি। ওই মিউট খোলো, কেউ নেই নাকি? এই মিউট খোলো, মিউট খুলে কথা বলো দেখি, চুপচাপ বসে থাকলে হবে না। এবার স্টেট লাইন শুরু করছি, আমি কোশ্চেন ধরি আগে। আজকে তো একদম বেসিক জিনিসপত্রগুলো করছি, এরকম না যে ভারগম্ভীর কোনো জিনিস বলা যাচ্ছে না বা কিছু, সেরকম ব্যাপার না তো। মিউট খুলে রাখো, এই কজন মিউট খুলে রাখলেও কিচ্ছু হবে না। আচ্ছা, তাহলে আমি কি বললাম বলো, বেসিক স্ট্রেট লাইন আগে শুরু করি। কি জিনিস? সবার প্রথম আমাকে বলো দেখি, হোয়াট ইজ ইনক্লাইনেশন? বাংলায় এটাকে বলা হয় আনতি। বলো, হোয়াট ইজ ইনক্লাইনেশন? ইনক্লাইনেশন কি জিনিস? বলো 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 বলো। এগুলো জানা উচিত তো সবার, তোমরা তো পড়াও তো অনেকে, 10 অব্দি তো পড়াও, 11 12 তো অনেকে পড়াও। বলো আনতি কি, জিনিসটা কি, জিনিসটা কি, এগুলো তো জানতে হবে। বলো। তোমা, সঙ্গীতা বলো দেখি।
পৌলমী বলো। থিটাকে বলা হয় ইনভার্স। থিটাকে ইনক্লাইনেশন বলা হয়। থিটাকে, থিটা বলতে কি, থিটার জায়গায় আমি যদি আলফা বলি হবে না? হ্যাঁ, থিটাটা কিভাবে, কোন থিটা, থিটার কোথা থেকে তৈরি হবে? কোঅর্ডিনেটের সাপেক্ষে আর এক্স কোঅর্ডিনেটের সাপেক্ষে বা ওয়াই কোঅর্ডিনেটের সাপেক্ষে যদি একটা সরলরেখা যে করে নত থাকে, ওটাই তো ইনক্লাইনেশন বলে। আর কেউ, আর কেউ? দুজন বললো, আর কেউ ইয়ে বলো। তোমার হচ্ছে পৌলমী বলো দেখি, সায়নদীপ বলো দেখি, কে কি জানো বলো। কিসের সাপেক্ষে, কিসের সাপেক্ষে? একদম 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 এটাই হবে। মানে কোনো একটা সরলরেখা, কোনো একটা সরলরেখা পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে যে কোণে নত থাকবে, পজিটিভ এক্স অ্যাক্সিস, পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে, সেইটাকে বলা হবে হচ্ছে আনতি বা ইনক্লাইনেশন। তাহলে পজিটিভ এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসের সঙ্গে কোণ তৈরি করলে সেটাকে বলে না। এক্স অক্ষের ধনাত্মক দিক, ধনাত্মক দিক মানে কোন দিক, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যে কোণ তৈরি করবে সেটাকেই বলা হয় হচ্ছে আনতি বা ইনক্লাইনেশন। ঠিক আছে, এরপরে চলে আসা হচ্ছে গিয়ে নতি বা গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট বা স্লোপ কি জিনিস? এই যে যে আনতি হলো, এই আনতির ট্যানজেন্টের মানকে বলা হয় নতি, দ্যাট ইজ ট্যান থিটাকে বলা হয় নতি, যেটাকে এম দ্বারা প্রকাশ করা হয়। ডেরিভেটিভের ক্ষেত্রে নতিকে কিন্তু ডিওয়াই ডিএক্স দ্বারাও প্রকাশ করা যায়। ঠিক আছে, কি বললাম? তাহলে এটাই হয়ে গেল কি আমাদের নতি। ঠিক আছে, বা স্লোপ। এরপরে চলে আসা হচ্ছে আমাদের যদি দুটো বিন্দু দিয়ে দেওয়া থাকে, ধরো x1 y1 and x2 y2, এই দুটো যদি বিন্দু দিয়ে দেওয়া থাকে, তাহলে গ্রেডিয়েন্ট কি করে বের করে বলো তো? m সমান সমান কি হবে, বা গ্রেডিয়েন্ট সমান সমান কি হয়? y1 minus y2 by x1 minus। একদম y1 minus y2 by x1 minus x2, এটাই হয়ে গেল গ্রেডিয়েন্ট, তাই না? এরপরে আমরা চলে আসি যে স্ট্রেট লাইনের জেনারেল ফর্ম। জেনারেল ফর্ম, জেনারেল ফর্ম অফ স্ট্রেট লাইন কি জিনিস? ax প্লাস, সবাই জানি ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, অর্থাৎ x এবং y এর একঘাত কোন সমীকরণকে বলা হবে কি একটা স্ট্রেট লাইন। এই স্ট্রেট লাইন থেকে এর ক্ষেত্রে প্রবণতা আমরা কি করে বের করতে পারি? মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ, তাই না? মাইনাস কোএফিসিয়েন্ট অফ এ, এই কোএফিসিয়েন্ট অফ এক্স বাই কোএফিসিয়েন্ট অফ ওয়াই। এটা করলে আমাদের এখান থেকে গ্রেডিয়েন্ট বেরিয়ে যায়, তাই তো? এবার ডিফারেন্ট, হ্যাঁ বলো বলো। এরপর ডিফারেন্ট টাইপস অফ স্ট্রেট লাইন দেখবো আমরা। ডিফারেন্ট টাইপস অফ স্ট্রেট লাইন। সবার প্রথম দেখো, সবার প্রথম আমাদের কি আছে? এই এক্স অক্ষের সমীকরণ কি আর ওয়াই অক্ষের সমীকরণ কি বলতো? এক্স অক্ষের সমীকরণ কি হয়? সে কি এটা বলতে? হ্যাঁ, আর ওয়াই অক্ষের সমীকরণ এক্স ইকুয়াল টু 0। আর হচ্ছে গিয়ে আমাদের এক্স অক্ষের প্যারালাল লাইনের সমীকরণ কি হবে? এক্স অক্ষের প্যারালাল বলো, y is equal to constant, আর y অক্ষের প্যারালাল কি হবে? x is equal to constant। একদম। এইবার এইবার আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে কি, গ্রেডিয়েন্ট ইন্টারসেপ্ট ফর্ম। গ্রেডিয়েন্ট ইন্টারসেপ্ট ফর্ম কি জিনিস? গ্রেডিয়েন্ট ইন্টারসেপ্ট ফর্ম সেটা হচ্ছে যে, বলো দেখি, সরলরেখার গ্রেডিয়েন্ট ইন্টারসেপ্ট ফর্মটা কি হয়? প্রবণতা ছেদিতাংশ আকার, বাংলায় যেটা বলে y is equal to, বলো একদম, y is equal to mx plus c, এটাকেই বলা হয় গ্রেডিয়েন্ট ইন্টারসেপ্ট ফর্ম।
এইখানে ছবিটা কিরকম হবে, ছবিগুলো পরিষ্কার করে রাখো খুব ভালো করে সব। সেটা হচ্ছে যে y ইজ ইকুয়াল টু mx প্লাস c, এখান থেকে এইটুকুনি যদি c হয় তাহলে এইভাবে যে সরলরেখাটা উঠছে, ঠিক অনেকটা অ্যাক্সেলারেশনে কোন একটা লাইন যখন উঠছে, সমত্বরণে কোন একটা লাইন যখন উঠছে সেরকম দেখতে হয়, তাই না? এই যে এইটুকুনি হচ্ছে সি, ঠিক আছে, এইটুকুনি হয়ে যাচ্ছে হচ্ছে সি, এইটুকুনি আমি যদি টেনে নেগেটিভ দিকে আনতে পারি, তাহলে এর মধ্যে এম কোনটা, এই যে এমটা কোনটা, এর এক্স অক্ষের সঙ্গে যে কোনটা করছে এই যে যে থিটা, সেই থিটার ট্যানজেন্টের ভ্যালু দ্যাট ইজ ট্যান থিটা সমান সমান সেই এম আসছে এই এম, এবং সিটা হচ্ছে এইটুকুনি পয়েন্টটা। যদি সরলরেখা এরকম হয়ে যায় যে ইফ সি ইজ ইকাল টু জিরো, সি যদি জিরো হয় তাহলে সরলরেখাটা কি ফর্মে হয়, ওয়াই ইজ ইকাল টু এম এক্স। ওয়াই ইজ ইকাল টু এম এক্স মানে কি, এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা, মূল বিন্দুগামী। দেখো এইখানটায় সি নেই, তার মানে এটা জিরো জিরো দিয়ে পাস করছে। তাহলে ওয়াই ইজ ইকাল টু এম এক্স এই ফরমেশনে যে কোনো সরলরেখা হলে সেটা কি হয়ে যাবে বলো, মূল বিন্দু দিয়ে পাস করবে, ঠিক আছে, সি জিরো হবে সেক্ষেত্রে। এরপরে আমাদের চলে আসো পয়েন্ট গ্রেডিয়েন্ট ফর্ম। পয়েন্ট গ্রেডিয়েন্ট ফর্ম, পয়েন্ট গ্রেডিয়েন্ট ফর্মটা কিরকম, তার মানে একটা পয়েন্ট তোমার থাকবে x1 y1 আর ধরো এমটা দিয়ে দেওয়া আছে, ঠিক আছে, তাহলে পয়েন্ট গ্রেডিয়েন্ট ফর্ম কি হবে, y মাইনাস y1 সমান m ইন্টু এক্স মাইনাস x1, এটাকে বলা হয় পয়েন্ট গ্রেডিয়েন্ট ফর্ম। তাহলে এখান থেকে m এর মানটা আমি কি লিখতে পারি, ট্যান থিটা লিখতে পারি, এটাকে আমি এরকম ভাবে গুছিয়ে লিখতেই পারি যে ট্যান থিটাকে আবার ভেঙে সাইন থিটা বাই কস থিটা ইন্টু এক্স মাইনাস x1 or y minus y1 divided by sin theta is equal to x minus x1 by cos theta, ঠিক আছে। এখান থেকে আমি সংযোজন পদ্ধতিতে করেই দিতে পারি y minus y1 তার হোল স্কয়ার প্লাস x minus x1 তার হোল স্কয়ার, দ্যাট ইজ রুট ওভার সাইন স্কয়ার, উপরেও যা করলাম নিচেও তাই করব, cos স্কয়ার থিটা, নিচেরটা 1 হয়ে বেরিয়ে গেল, আর এইটাকে আমরা যদি একটা কিছু ধরে নিই r, তার মানে এই যে y minus y1 by sin theta equal to x minus x1 by cos theta is equal to কত হয়ে গেল বলো, is equal to হয়ে গেল r। তাহলে এইটাকেই বলা হচ্ছে আমাদের কি, প্রতিসম আকার বা সিমেট্রিক্যাল ফর্ম, ঠিক আছে, সিমেট্রিক্যাল ফর্ম অফ স্ট্রেট লাইন। বুঝতে পারলে কি বললাম, এটাকে বলা হচ্ছে সিমেট্রিক্যাল ফর্ম অফ স্ট্রেট লাইন। এরপর আমাদের যেগুলো আসছে সেটা হচ্ছে যে ধরো দুই বিন্দু আকার 2.4, কেমন কেমন আমাদের হচ্ছে, ধরো দুটো বিন্দু বলে দেওয়া আছে x1 y1 and x2 তাহলে দুটো পয়েন্ট যদি হয় আমাদের কিরকম হয়ে যাবে, y minus y1 by x minus x1 is equal to y1 minus y2 by x1 minus x2, এটাকে y2 minus y1 by x2 minus x1 as usual লেখাই যায়। বুঝতে পারলে? এরপর আমাদের কি চলে আসছে বলো, ইন্টারসেপ্ট ফর্ম, যেই ফর্মটাই মেন মানে খুব বেশি ব্যবহার হয় এটা, আবার একই রকম স্টেট ইয়ের ক্ষেত্রে গিয়ে আমরা প্লেনের ক্ষেত্রে গিয়েও এই ফর্মগুলো সব পাবো, ঠিক আছে। ইন্টারসেপ্ট ফর্ম, ইন্টারসেপ্ট কিরকম ইন্টারসেপ্ট ফর্ম, এইটা ধরো a, 0 আর এই বিন্দুটা ধরো 0, b, দেন ইন্টারসেপ্ট ফর্ম বলছে তোমার x বাই a প্লাস y বাই b ইজ ইকুয়াল টু 1, বা এই লাইনে এই আকারে কোনো একটা লাইনকে তুমি লিখতে পারলেই বলে দিতে পারো যে সরল রেখাটা x অ্যাক্সিসকে a, 0 এবং y অ্যাক্সিসকে 0, b বিন্দুতে কাট করেছে। বুঝতে পারলে কি বললাম, এটার থেকে ওটা তুমি বলতেই। এরপরে আমাদের চলে আসবে বলো নর্মাল ফর্ম। নর্মাল ফর্মটা কি জিনিস, নর্মাল ফর্ম হচ্ছে ধরো এরকম, নর্মাল ফর্ম হচ্ছে
ধরো এখান থেকে এইটুকুনি, এই যে যে এটা 0 0 পয়েন্ট, সেখান থেকে এর উপর আমি একটা লম্ব টানলাম, যার নাম দিলাম আমি, ঠিক আছে। ধরো ও নাম, ও এন একটা লম্ব টানলাম এ বি সরলরেখার উপর। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে তাই যদি হয়, এই মাঝের কোণটা যদি আলফা বা থিটা হয়ে যায়, এখান থেকে বলতে পারি এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা সমান সমান পি। এটাই হয়ে যাচ্ছে কি ওর নর্মাল ফর্ম। বুঝতে পারলে? এরপরে বলো যে দুটো সরলরেখার ছেদ বিন্দুগামী আরেকটা সরলরেখা কি করে বের করে? বাংলায় কারোর অসুবিধা নেই তো? আমি মাঝে মাঝে বাংলায় লিখে দিচ্ছি কিন্তু, হ্যাঁ। দুটি সরলরেখার ছেদ বিন্দুগামী অপর সরলরেখার সমীকরণ কিরকম? দুটি সরলরেখার ছেদ বিন্দুগামী অপর সরলরেখার সমীকরণ। ধরো একটা সরলরেখা আছে এরকম, a1x প্লাস b1y প্লাস c1 ইজ ইকাল টু 0। আর একটা ধরো a2x প্লাস b2y প্লাস c2 ইজ ইকুয়াল টু 0। এই দুটো সরলরেখার ছেদ বিন্দুগামী অপর সরলরেখার সমীকরণ কি করে পাবো? a1x প্লাস b1y প্লাস c1 প্লাস একটা কনস্ট্যান্ট ইনটু a2x প্লাস b2y প্লাস c2 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এই হয়ে গেল কনসেপ্ট এখানকার। আচ্ছা, এরপরে আমরা কি করতে পারি? এরপর ধরো কোনো একটা সরলরেখা এইটা আছে, আর একটা বিন্দু ধরো x1, y1 একটা বিন্দু আছে। এই বিন্দু থেকে এর উপর লম্ব দূরত্ব যদি d হয়, d সমান সমান কি হবে? মড অফ a, এই যে x আর y এর জায়গায় এই বিন্দুটা বসে যাবে, ax1 প্লাস by1 প্লাস c ডিভাইডেড বাই রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এইটাকে বলা হবে কি বলো? এটাকে বলা হবে এর লম্ব দূরত্ব। বুঝতে পারলে কি বললাম? এটাকে বলা হচ্ছে কি এর লম্ব দূরত্ব। ঠিক আছে, তাহলে এটা লম্ব দূরত্ব বের করার আমাদের ফর্মুলা। যদি এইরকমটা হয়, দুটো প্যারালাল লাইন গেল, ধরো ax প্লাস by প্লাস c ইজ ইকাল টু 0, আর একটা ax প্লাস by প্লাস d ইজ ইকাল টু 0। কি করে প্যারালাল বুঝলাম? x আর y এর সহগগুলো সমান বা তাদের অনুপাতগুলো যদি সমান হয়, তাহলে লাইন দুটো প্যারালাল হয়ে যাবে। তাহলে দুটো লাইন যদি প্যারালাল হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের ইয়ের ফর্মুলা কি বলে? ডিস্টেন্সের, দুটোর মাঝখানে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সের ফর্মুলা আমাদের কি হয়ে যাবে? মড অফ সি মাইনাস ডি, অর্থাৎ এই যে যে কনস্ট্যান্ট পার্টটা রয়েছে সেই দুটোর বিয়োগফল বাই রুট ওভার এই এক্স এর সহগ স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বুঝতে পারলে? এটা হয়ে গেল আমাদের ডিস্টেন্স বের করার ফর্মুলা। দেখো এই যেটুকুনি বললাম, কারোর কোনো আপত্তি আছে এর মধ্যে? আরেকটুখানি বললে সরলরেখার থিওরিটা কমপ্লিট হয়ে যাবে।
সরলরেখা বলে যেটুকুনি বাকি আছে বলে দিচ্ছি একবারে। ধরো দুটো, আচ্ছা এইটা তো পরিষ্কার করে জানোই, আচ্ছা বলে দিই, y ইজ ইকুয়াল টু ধরো m1x প্লাস c1, এই দুটো সরলরেখা আছে। এই দুটো সরলরেখা কাট করেছে কোনো এক জায়গায়, তাদের অন্তর্গত কোণ যদি থিটা হয়, দেন tan থিটা সমান সমান কি হবে, mod of m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2 হবে, তাই তো? y is equal to m1x plus c1 and y is equal to m2x plus c2. সরলরেখা দুটো পরস্পর প্যারালাল হবে যদি m1 সমান সমান m2 হয়, ঠিক আছে? প্যারালাল হলে m1 is equal to m2 হবে, পারপেন্ডিকুলার হলে তাদের প্রবণতা দুটোর গুণফল সবসময় হয়ে যাবে -1, ঠিক আছে? প্যারালাল হলে m1 আর m2 সমান, পারপেন্ডিকুলার হলে প্রবণতা দুটোর গুণফল হয়ে যাবে মাইনাস। এরপর দেখো কোন একটা সরলরেখা a1x প্লাস b1y প্লাস c1 is equal to 0, a2x প্লাস b2y প্লাস c2 is equal to 0, এরা প্যারালাল যদি হয় তাহলে তুমি কিভাবে চেক করবে a1 বাই a2 is equal to b1 বাই b2, এটা যদি হয় তাহলে এরা প্যারালাল হয়ে যাবে, ঠিক কি না? আর কোইন্সিডেন্ট হলে a1 a2 b1 b2 c1 c2 সবগুলো যদি সমান হয়ে যায় অনুপাত, তাহলে কোইন্সিডেন্ট, একটার উপর আর একটা পড়ে রয়েছে, মানে দুটোই একই স্ট্রেট লাইনকে প্রকাশ করে। ধরো ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0, এর প্যারালাল কোন স্ট্রেট লাইনকে আমরা কি করে প্রকাশ করব? এর প্যারালাল কোন স্ট্রেট লাইনকে ax প্লাস by, c এর জায়গায় অন্য একটা কনস্ট্যান্ট k ইজ ইকুয়াল টু 0 দিতে, আর এর পারপেন্ডিকুলার কোন স্ট্রেট লাইনকে কি করে প্রকাশ করব? এই সহগটা চলে যাবে x এর সঙ্গে, এই সহগটা চলে যাবে y এর সঙ্গে, মাঝখানে হয়ে যাবে মাইনাস, প্লাস একটা কনস্ট্যান্ট আলাদা হয়ে যাবে ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে ওর পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন, এটা হচ্ছে ওর প্যারালাল স্ট্রেট লাইন। এই হচ্ছে টোটাল আমাদের ক্লাস 11 এর স্ট্রেট লাইন ছিল, বুঝতে পারলেন? ক্লাস 11 এর স্ট্রেট লাইন। পেয়ার অফ স্ট্রেট লাইন আমি কিন্তু ঢুকিনি, পেয়ার অফ স্ট্রেট লাইন এখন করাচ্ছি না, আগে এই কনসেপ্টগুলো কমপ্লিট করে নিই, তারপর হচ্ছে গিয়ে অরিজিনাল জায়গাটায় আসছি। তার মধ্যে আমি কোঅর্ডিনেট অ্যাক্সেসের যে ট্রান্সফরমেশনটা সেটা আমি বলে দিয়েছি, ঠিক আছে? অ্যাক্সেসের ট্রান্সফরমেশনটা আমি সব বলে দিয়েছি। দেখো টোটাল স্ট্রেট লাইন বলে দিলাম, এর মধ্যে কারোর কি সমস্যা আছে আমাকে একটুখানি বলো। বলো দেখি, মিউট করে একটু কথাবার্তা বলো, তারপর আবার বলছি, সার্কেল বলবো। এগুলো কি লিখছো না লিখছো না বই আছে, কি আছে বলো? এগুলো আমি বললাম, ঠিক আছে দাদা, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? চলো আচ্ছা, এরপর
এরপর সার্কেল। আমাকে বলো তো একটুখানি সার্কেল কাকে বলে? বলো, সার্কেলের ডেফিনেশন আমরা কি বলতে পারবো বলো? এগুলোও কাজে লাগবে, সবই জিনিস কাজে লাগবে, কিন্তু এরকম ভাবার কোনো কারণ নেই সার্কেলের ডেফিনেশন কি আবার লেখা আসবে নাকি, তা বলা যাবে না। তুমি যখন ইন্টারভিউতে যাবে, ইন্টারভিউতে তো এই ধরনের কোশ্চেন করবে, ইন্টারভিউতে ওরা অঙ্ক করে দেখাতে বলবে না। যা জানো তাই বলো। একটা সার্কেল কাকে বলবো? একটা সার্কেল কি করে তৈরি হয়? একটা বিন্দু থেকে একদম একটা সমদূরত্ব মানে দূরত্বকে সমদূরত্ব রেখে গতিশীল থাকে। বলেছো, অনেকটাই বলেছো। আর কেউ আরেকটু ভালো করে বলতে পারবা? হুম, একটা বিন্দুর রেসপেক্টে, একটা বিন্দুর সাপেক্ষে অন্য কোনো একটা বিন্দু যদি সমদূরত্ব বজায় রেখে গতিশীল হয়, সমদূরত্ব বজায় রেখে যদি গতিশীল হয়, তাহলে সেই বিন্দুর সঞ্চার পথ বা লোকাস, সেই বিন্দুর সঞ্চার পথ বা লোকাস, এইটাকে বলা হবে কি? একটা সার্কেল বলা হবে। এই বিন্দুর সঞ্চার পথ বা লোকাসকে বলা হবে একটা সার্কেল। লোকাস বা সঞ্চার পথ কি জিনিস? ধরো তুমি এখান থেকে 1 কিলোমিটার অব্দি হেঁটে হেঁটে গেলে, তাহলে তোমার যেখানে যেখানে পা পড়েছে সেটা যদি একটা রেখার মাধ্যমে যুক্ত করা হয়, সেটাই হয়ে যাচ্ছে লোকাস। তাহলে এই বিন্দুটা যে পথ দিয়ে গতিশীল হয়েছে, সেই পথটাকে যদি আমরা জোড়া লাগাই, সেটাই হয়ে যাচ্ছে লোকাস। সেটাকে কি বলা হচ্ছে? একটা সার্কেল। এবং এই যে দূরত্বটা, সেই দূরত্বটাকে কি বলা হচ্ছে বলো? একটা রেডিয়াস বলা হচ্ছে। এটা হয়ে যাচ্ছে সেন্টার। আমাদের সেন্টার যদি 0 0 হয়, সেন্টার যদি 0 0 হয়, তাহলে তাহলে এই সার্কেলের ইকুয়েশন আমাদের কিরকম আসে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমি এখানটা এ দিলাম, এ দিয়ে আমরা বলতে অভ্যস্ত, তাহলে এ স্কোয়ার হয়ে যাচ্ছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার হয়ে যাবে। এইবার যদি সেন্টারে না হয়ে, সেন্টারে না হয়ে এটা হচ্ছে আলফা কমা বিটা, এই বিন্দুতে যদি তৈরি হয়, আলফা কমা বিটা বিন্দুতে যদি তৈরি হয়, সেক্ষেত্রে কি হয়ে যাবে? তখন ওটা x মাইনাস আলফা হয়ে যাবে, x মাইনাস আলফা প্লাস y মাইনাস বিটা স্কয়ার। একদম ইজ ইকুয়াল টু এস। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এরপরে তাহলে আমাদের কি হয়ে গেল? সেন্টার এটা হয়ে গেল। এবার বৃত্তের আমাদের দুটো করে ফরমেশনই মনে রাখতে হবে, ঠিক কি না? বৃত্তের আমাদের দুটো করে ফরমেশনই মনে রাখতে হবে। তাহলে এই যদি একটা বৃত্ত হয়, আবার যদি কোনো একটা সার্কেল যার সেন্টার হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ, তাহলে সেই সার্কেলটা আমাদের কিরকম আসবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0, যার সেন্টার হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ অ্যান্ড রেডিয়াস কত হয়ে যাচ্ছে? রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি হয়ে যাচ্ছে তার রেডিয়াস। এই রেডিয়াসের উপর নির্ভর করে বা এই রেডিয়াসের মানের উপর নির্ভর করে আমাদের 3 রকমের সার্কেল হয়, ঠিক কি না? কি কি সার্কেল হয় এই রেডিয়াসের উপর নির্ভর করে? সার্কেল হচ্ছে, এক হচ্ছে রিয়েল, রিয়েল সার্কেল। রিয়েল সার্কেল কিরকম আসবে বলো? যদি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার এর মানটা সি এর থেকে বড় হয়। সেকেন্ড হচ্ছে ইমাজিনারি সার্কেল। ইমাজিনারি সার্কেল কিরকম আসবে? যদি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার এর মানটা একদম লেস দেন সি হয়। 3 হচ্ছে পয়েন্ট সার্কেল। একদম জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইকুয়াল টু যদি সি হয়ে যায়, দ্যাট ইজ 0 হয়ে যাবে, রেডিয়াস 0। রেডিয়াস 0 মানে পয়েন্ট সার্কেল, একটা বিন্দু, একটা ফোঁটা। এই যে বিন্দুটা দিলাম, এটাই হয়ে যাচ্ছে আমাদের লাস্টের পয়েন্ট, তাই না? এবার আগের দিনই আমরা বলেছিলাম যে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি
এটা আমাদের কিরকম ছিল, ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকাল টু 0। এইটা থেকে কি করে একটা সার্কেল ফরমেশন হয়, যখন a equal to b হয় এবং h equal to 0 হয়ে যায়। একদম a ইজ ইকুয়াল টু যদি b হয় এন্ড h ইজ ইকুয়াল টু যদি 0 হয়, a ইজ ইকুয়াল টু b আর h ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলেই আমি এটাকে বলতে পারি, এই ইকুয়েশনটাকে বলতে পারি কি, একটা সার্কেলের ইকুয়েশন, তাই না, এটা সার্কেলের ইকুয়েশন। আচ্ছা, বৃত্তের প্যারামেট্রিক ইকুয়েশন এখান থেকে বেরোয়, হ্যাঁ, যেটা একদম স্ট্যান্ডার্ড সমীকরণ, এটাকে স্ট্যান্ডার্ড সমীকরণ বলা যেতে পারে। এখান থেকেই একটা সমীকরণ বেরোয় প্যারামেট্রিক। প্যারামেট্রিক ইকুয়েশনটা তাহলে বৃত্তের ক্ষেত্রে কি হবে, x সমান a cos থিটা, y সমান a sin থিটা, এটাকে বলা হয় বৃত্তের প্যারামেট্রিক ইকুয়েশন। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমাদের কি আসছে বলো, বিভিন্ন টাইপস অফ সার্কেল। different types of circle. আচ্ছা, একটা এই জিনিসগুলো বললাম যখন একটা এক্সাম্পল করতে দিত, এটাকে করে দেখাও দেখি। সোজা একটা অঙ্ক দিচ্ছি, এটার সেন্টার কত, বলে চারটা অপশন দিয়েছি। অপশনগুলো যদি বলতে হয় তাহলে বলো, আমি বলছি, এমনিও বের করা যাবে। এটা সেন্টার কত বলো, -3 হ্যাঁ হ্যাঁ, 2 - 3 না 2, -3 তো অপশানে নেই, অপশানে 2/3, -1 এই টাইপের কিছু একটা আছে। 2/3, -1 হবে। হ্যালো, পরে আমি পড়ানো হোক তো দেখছি। -2/3, -1 একজন বললে, কিভাবে করা যায় এই অঙ্কটাকে, কিভাবে করা যায় বলতো? আগে করব ল্যামডা ইকুয়াল টু 2 ল্যামডা মাইনাস 1, ওখান থেকে ল্যামডা 3 পাবো, একদম তারপরে এই ইকুয়েশনটাকে x মাইনাস নাথিং হোল স্কয়ার 2/3 হোল স্কয়ার পাচ্ছি আর y মাইনাস 1 হোল একদম ঠিক বলেছো। তাহলে এইখান থেকে আমি কি করতে পারি, যে এইটা আর এইটা, এটাই তো প্রথম ক্রাইটেরিয়া, এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ারের সহগটা ইকুয়াল করে দেবো, তারপরে ল্যামডা ইজ ইকুয়াল টু 2 ল্যামডা মাইনাস 3 করে দিলাম। তাহলে এখান থেকে মাইনাস ল্যামডা ইজ ইকুয়াল টু -3, তার মানে ল্যামডা ইজ ইকুয়াল টু 3, এটা পেয়ে গেল। সেটা যদি এখানে আমরা পুট করে দিই তাহলে আমাদের ইকুয়েশনটা কিরকম আসবে, 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এইবার এইখানে তো আর কোনো সহগ রাখা যায় না, তাহলে 3 দিয়ে ভাগ করে দেবো আমি, x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 4/3x প্লাস 2y মাইনাস 1/3 ইজ ইকুয়াল টু 0। তাহলে এর সেন্টারটা কি আসছে, মাইনাস জি কমা মাইনাস এফ, তাহলে মাইনাস জি এইখানটায় 2gx, জি মানে কত হবে এখানে -2/3, দ্যাট ইজ সেন্টার হয়ে যাবে 2/3 কমা মাইনাস এফ, 2/3 কমা -1 হয়ে যাবে। ঠিক আছে, এটা সেন্টার হয়ে যাবে।
বুঝতে পেরেছো? চলো তারপরে আবার তাহলে থিওরির ওই জায়গাটায় চলে আসি। আমাদের কি আছে বলো? এরপর যেটা বিষয় সেটা হচ্ছে যে সবার প্রথম যদি মূলবিন্দুগামী বৃত্ত হয়, কোনো একটা বৃত্ত সেটা মূলবিন্দুগামী, দ্যাট ইজ ওটার সেন্টারে কিন্তু মূলবিন্দু বলা হচ্ছে না, ওর পরিধির ওপর, হ্যাঁ সার্কামফারেন্সের ওপর কোনো জায়গায় মূলবিন্দুটা রয়েছে, ঠিক কি না? তাহলে পাসিং থ্রু অরিজিন, পাসিং থ্রু যদি অরিজিন হয় তাহলে সমীকরণটা হবে এরকম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy ইজ ইকুয়াল টু 0, সিটা থাকবে না, বুঝতে পারলে? আর ওই ফরম্যাটে লিখতে গেলে এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এরকম হয়ে যাবে। ঠিক আছে, এরপর ধরো বলা হলো এরকম যে কোনো একটা বৃত্ত যার কেন্দ্রটা এক্স অক্ষের ওপর আছে, ঠিক আছে, কেন্দ্র আছে এক্স অক্ষের ওপর, ঠিক আছে, তাহলে তার সমীকরণটা কিরকম হবে? টু এফ ওয়াই পার্টটা থাকবে না, কারণ এর উপর কোনো বিন্দু স্থানাঙ্ক আমাদের কিরকম হয় সাধারণত আলফা কমা 0 এই ফরম্যাটে হয়। তাহলে এখান থেকেও ক্যালকুলেশন করতে গেলে এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান স্কোয়ার হয়ে যাবে। একই রকম ভাবে যদি এইরকমটা হয় ওয়াই অক্ষের ওপর অবস্থিত, তাহলে 0 কমা বিটা হয়ে যাবে। ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু স্কোয়ার, এই ফরম্যাটে এরকম, এই ফরম্যাটে, দুটো ফরম্যাটে করে হয়ে গেল। এবার যদি বলা হয় যে এটা এক্স অক্ষকে টাচ করেছে, এক্স অক্ষকে টাচ করলো, এক্স অক্ষকে যদি টাচ করে তাহলে ধরো এর স্থানাঙ্ক আলফা কমা এ আমি নিয়ে নিলাম। কেন? কারণ এই জায়গাটায় যেটা হবে এইটুকুনি তো এর ব্যাসার্ধ হয়ে যাবে, তাহলে বিটার মান অ্যাকচুয়ালি এ, বুঝলে? আলফা কমা বিটা যদি হতো, বিটার মান অ্যাকচুয়ালি কত হয়ে গেল বলো? এ হয়ে গেল। এই সমীকরণটা কিরকম হয়ে যাবে? এক্স মাইনাস আলফা আর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। ঠিক আছে, এরকম হয়ে যাবে। ওয়াই অ্যাক্সিসকে যদি টাচ করে তাহলে এটা কিরকম হবে বলো? এটা এ হয়ে যাবে, এ মানে ব্যাসার্ধটা, তার মানে এখান থেকে এইটুকুনি অ্যাকচুয়ালি এ, এ কমা বিটা এরকম হয়ে যাবে। তাহলে এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার
সমান সমান a স্কয়ার হয়ে যাবে। ঠিক আছে, যদি দুটোকেই টাচ করে, দুটোকেই যদি টাচ করে তার মানে কি এই দুটো অ্যাকচুয়ালি ব্যাসার্ধ, তার মানে a কমা a, তাই যদি হয় তাহলে x মাইনাস a তার হোল স্কয়ার প্লাস y মাইনাস a তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার। ঠিক আছে, এরকমটা হবে। এইবার ধরো বলা হলো যে কোনো একটা সার্কেলের তার যে ব্যাস হচ্ছে বা ডায়ামিটার, তার দুটো প্রান্তবিন্দু ধরো a আর b, এটা হচ্ছে x1, y1 আর একটা হচ্ছে x2, y2। এটা যদি হয় তাহলে এই বৃত্তটার সমীকরণ কি হবে? x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইজ ইকুয়াল টু 0। এটাই হয়ে গেল ওর বলো, ওর হচ্ছে গিয়ে তোমার হচ্ছে সমীকরণ, বৃত্তটার সমীকরণ। ঠিক আছে, ধরো দুটো বৃত্ত আছে, এই যে দুটোর ছেদ বিন্দুগামী অপর বৃত্তের সমীকরণ কি করে বের করবো? ওই সরল রেখার মতনই, প্লাস একটা কনস্ট্যান্ট ইনটু আর একটা। বুঝতে পারলে? এবার এই একই রকম এটা দিয়েই যদি বলে তোমাকে যে এই দুটো বৃত্ত হলো, এই দুটো বৃত্তের সাধারণ জ্যা কমন কর্ড, এর সমীকরণ কি হবে? জাস্ট এই দুটোর বিয়োগফল ইজ ইকুয়াল টু 0 করে দাও, তাহলেই হয়ে যাবে। এই দুটোর বিয়োগফল ইজ ইকুয়াল টু 0, বিয়োগ করলে কি হবে? 2 ইন্টু g1 মাইনাস g2 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু f1 মাইনাস f2 ইন্টু ওয়াই প্লাস c1 মাইনাস c2 সমান সমান 0। এটা হয়ে গেল কি কমন কর্ড বা সাধারণ জ্যা এর সমীকরণ। বুঝতে পারলে? আচ্ছা, এক কেন্দ্রীয় বৃত্ত কি করে দেখে বোঝা যাবে? এক কেন্দ্রীয় বৃত্ত এক কেন্দ্রীয় বৃত্তগুলো কিরকম হবে? মানে
সেন্টারটা অ্যাকচুয়ালি সমান থাকবে। ধরো x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2gx1 প্লাস y1, সিটাও সেম থাকবে, c ইজ ইকাল টু 0। ঠিক আছে, দাঁড়া 1 মিনিট দাঁড়া। আচ্ছা, আমি x1 y1 দিচ্ছি কেন? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তো এটা তো 1 এর কিছু নেই। ধরো এই একটা বৃত্ত আছে, আর একটা বৃত্ত আমি লিখলাম ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c এর জায়গায় অন্য কিছু থাকবে, এইগুলো সব কনসেন্ট্রিক। ঠিক আছে, শুধু কনস্ট্যান্টের পার্থক্য থাকবে আর বাদ বাকিটা সেম। বুঝতে পারলে? এইবার ধরো এরকম আছে, কোন একটা সার্কেল এইভাবে এক্স অক্ষকে কাট করেছে, তাহলে কতটা অংশ এই যে কাট করলো, কতটা অংশ, এটা কি করে বের করবো? 2√g² - c করতে হবে। আসল সার্কেলের ইকুয়েশন কিন্তু ওটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। একই রকম ভাবে ধরো এটা এই অক্ষকে কাট করেছে, মানে ওয়াই অক্ষকে কাট করেছে, তাহলে এইটুকুনি কি করে বের করবো? 2√f² - c। ঠিক আছে, এইবার ধরো কোনো একটা বিন্দু x1, y1, এইটা কোনো একটা বৃত্ত x² প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকাল টু 0, এর কোথায় আছে কি করে বের করব? এই বৃত্তটার কোথায় আছে এই বিন্দুটা, মান বসাবো, এই যে এই মানটা বসিয়ে দেবো, x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1 প্লাস c1 প্লাস c ইজ ইকাল টু, এখান থেকে যদি এইটা 3 রকমের কেস হবে, এখান থেকে এটা 3 রকমের কেস হবে। যদি গ্রেটার দেন 0 হয় তাহলে আউটসাইড, লেস দেন 0 হলে ইনসাইড, আর ইকুয়াল টু 0 হলে অন দা সার্কেল। এই 3 রকমের কেস হবে। বুঝতে পারছো কি বললাম? এই মোটামুটি সার্কেল। বুঝতে পারলে? সার্কেল নিয়ে কারোর কোনো প্রশ্ন আছে বেসিক জায়গাগুলো থেকে? বলো। বলো, কারোর কোনো প্রশ্ন থাকলে বলো, নাহলে আবার নতুন জায়গায় যাবো। চলো চলো। এরপর হচ্ছে প্যারাবোলা। প্যারাবোলা বা অধিবৃত্ত। আচ্ছা, কোনিক সেকশনের মধ্যে সাধারণত এই অধিবৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত তিনটে জিনিসই পড়ে। কোনিক সেকশন বা শঙ্কুচ্ছেদ। আচ্ছা, শঙ্কুচ্ছেদ বা কোনিক সেকশন কি জিনিস বলা যাবে? একটু বলো দেখি, হোয়াট ইজ কোনিক সেকশন?
বলো বলো, ঘুমিয়ে পড়লে নাকি? কোনো সারা শব্দ নেই। বলো, যা জানো তাই বলো না। কনিক সেকশন কি জিনিস? কনিক সেকশনের নাম শুনেছো তো? অমুক কনিক তমুক কনিক, অনেক কনিক পড়েছো তো। কি জিনিসটা কি? ইলেভেনের বইপত্রগুলো বের করেছো? ইলেভেনের বইটারে বের করো আগে। ইলেভেনের বইয়ের কনসেপ্টগুলো আগে পড়ো ভালো করে। আজকে এতক্ষণ ধরে যা পড়ালাম বা যা পড়াবো তার মধ্যে শুধু কাজের কাজের জিনিস কোনটা পড়ালাম? শুধু ওই যে ওই জেনারেল ইকুয়েশন, ওই কি বলে ওটা তোমার, ওই যে ট্রান্সফরমেশন অফ অ্যাক্সিস। আর বাদ বাকিগুলো যা পড়াচ্ছি এগুলো সব একদম ওই বেসিক জায়গাগুলো। কোনিক সেকশন হচ্ছে কোনো একটা প্লেন আছে, এই যে একটা প্লেন বা সমতল একটা আছে, সেই প্লেনের ওপর ধরো এস একটা বিন্দু। এস কি? এস হচ্ছে একটা বিন্দু, জাস্ট একটা বিন্দু। এবং ধরো একটা স্ট্রেট লাইন আছে ওই একই প্লেনের ওপর, যার নাম আমি দিলাম এল। এমন একটা বিন্দু, সেটা কি করছে? এই দুটোর থেকে সমদূরত্ব বজায় রেখে গতিশীল হচ্ছে। এই সরলরেখা এবং এই বিন্দু থেকে দুটোর থেকে সমদূরত্ব বজায় রেখে কি হচ্ছে? গতিশীল হচ্ছে। তবে এই যে বিন্দু, এই বিন্দুটার যে সঞ্চার পথ, এই সঞ্চার পথকে বলা হবে বা লোকাসকে বলা হবে কোনিক সেকশন। কোনিক সেকশন তার মানে এর যে কোনো মুহূর্তে এখান থেকে যে লম্ব দূরত্ব এবং এখান থেকে যে দূরত্ব, এটা হচ্ছে সমান। নাম নাম যদি আমি পি দিই, তাহলে এসপি আর পিএম এর অনুপাত কি হবে? সর্বদা ধ্রুবক থাকবে। এসপি আর পিএম এর অনুপাত সর্বদা ধ্রুবক থাকবে। এই যে এসপি বাই পিএমটা হলো আমাদের, এইটাকে বলা হয় ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রতা, বাংলায় বলা হয়। এটাকে স্মল ই দ্বারা প্রকাশ করে। এই ইসেন্ট্রিসিটির মান যদি ইকুয়াল টু 1 হয়ে যায়, অর্থাৎ এসপি ইজ ইকুয়াল টু যদি পিএম হয়ে যায়, তাহলে সেই কণিককে বলা হবে প্যারাবোলা, মানে অধিবৃত্ত। যদি ই এর মানটা 0 থেকে 1 এর মধ্যে হয়, তাহলে সেই কণিককে বলা হবে ইলিপস বা উপবৃত্ত। যদি এই কণিকের মানটা কণিকের মান বলছি, ই এর মানটা 1 এর থেকে বড় হয়, তবে সেই কণিককে বলা হবে হাইপারবোলা। তাহলে এই যে কণিকের ওপর নির্ভর করেই সমস্তটা হয়, এবং এই যে বিন্দুটাকে নির্ভর করে সমস্ত কিছু তৈরি হলো, এইটাকে বলা হয় ফোকাস বা নাভি। প্লুরালে ফসিও বলে, FOC ডবল আই। আর এই যে লাইনটা হলো, এই লাইনটাকে বলা হবে ডিরেক্ট্রিক্স বা নিয়ামক। বুঝতে পেরেছো? এটা হচ্ছে প্রধান কনিক সেকশন। এই কনিক সেকশনের উপর নির্ভর করে অ্যাকচুয়ালি 3 রকমের কনিক পাওয়া গেল। দেখো এটুকুনি বুঝতে পারলে কিনা দেখো। অসুবিধা আছে? এইবার চলে আসো হচ্ছে প্যারাবোলা।
প্যারাবোলার ক্ষেত্রে আমাদের কি হয়ে গেল তাহলে? প্যারাবোলার ক্ষেত্রে আমাদের সবার প্রথম ছবিটা যেটা স্ট্যান্ডার্ড ফর্ম অফ প্যারাবোলা, সেটাকে আমাদের কিরকম দেখতে হয়? এরকম দেখতে হয়ে যাবে, তাই তো? এটার ভার্টেক্স হচ্ছে 0 0 হবে, ভার্টেক্স হচ্ছে 0 0 বিন্দুতে হচ্ছে। এর নাভি এটা হচ্ছে a,0, ফোকাস বা নাভি হয়ে যাচ্ছে কি a,0। তারপর আমাদের কি হচ্ছে বলো? তারপর হয়ে যাচ্ছে নিয়ামক এইদিকে, না এই যে ভার্টেক্স থেকে নাভির যে দূরত্ব a একক, ঠিক ততটাই দূরত্ব হচ্ছে ভার্টেক্স থেকে নিয়ামক, এটাও a একক। তার মানে ওয়াই অক্ষের প্যারালাল গেছে এটা, ঠিক কি না? ওয়াই অক্ষের প্যারালাল গেছে। তার মানে এই নিয়ামকের সমীকরণ কি হবে বলো? x সমান সমান মাইনাস a বা x প্লাস a সমান সমান 0। এটা হয়ে গেল কি নিয়ামকের সমীকরণ। এবার এইখান থেকে আমাদের কি আছে বলো? এইখান থেকে আমাদের যেটা আছে সেটা হয়ে যাবে কি নাভি, নাভি দিয়ে যদি কোনো একটা পারপেন্ডিকুলার তুমি পাস করো তাহলে সেটাকে কি বলা হবে বলো? নাভি লম্ব বলা হবে, ঠিক আছে? আমি নাম দিলাম এ এ ড্যাশ, তাহলে এ এ ড্যাশ কি হয়ে গেল বলো? নাভি লম্ব, ঠিক আছে? বা ল্যাটাস রেকটাম। ল্যাটাস রেকটাম আনচেঞ্জড অবস্থা থাকে সব সময়, যে কোনো রকম প্যারাবোলা হোক না কেন এটা কিন্তু আনচেঞ্জ থাকে, ঠিক আছে? নাভিলম্ব সবসময় এখান থেকে 4 একক হয়। কোনো একটা যদি আমি এরকম কর্ড কাটি বা জ্যা, ধরো সিডি, এটাকে কি বলবে? নাভি দিয়ে যেহেতু পাস করছে নাভিগামী জ্যা, তার মানে সিডি কি হয়ে গেল বলো? ফোকাল কর্ড, ঠিক আছে? এই যে ছবিটা, এর সমীকরণ কি হবে? ওয়াই স্কোয়ার সমান 4ax, ঠিক আছে? ওয়াই স্কোয়ার সমান 4ax হয়ে যাবে, বুঝতে পারলে? আর একটা জিনিস আমি দেখাতে পারি ডাবল অর্ডিনেট, সেটা হচ্ছে যে এইটা যেটা আমি দিলাম, ধরো সিডি সিই আমি দিয়ে দিলাম, সিই ইজ ইকুয়াল টু কি বলা যেতে পারে? ডাবল অর্ডিনেট, ডাবল অর্ডিনেট বলা যেতে পারে। ডাবল অর্ডিনেট মানে কি? দ্বিগুণ কোটি। দেখো এই বিন্দুতে পৌঁছাতে গেলে এখান থেকে এই অবধি আসতে হবে, এখান থেকে এইটুকু যেতে হবে, মানে এই একটা কোটি, নিচের দিকে এই একটা কোটি, এই একটা অর্ডিনেট, এই একটা অর্ডিনেট, তাহলে টোটালটা কি হয়ে গেল বলো? ডাবল অর্ডিনেট হয়ে, বুঝতে পারলে? তাহলে এইটার মানের উপর নির্ভর করে এখান থেকেও প্যারামেট্রিক ইকুয়েশন বেরোবে। কিরকম ইকুয়েশন? প্যারামেট্রিক ইকুয়েশন x is equal to a cos theta, y is equal to সরি কি বলছি, x is equal to at স্কোয়ার, y is equal to 2at। এটা হয়ে গেল কি প্যারাবোলার ক্ষেত্রে প্যারামেট্রিক ইকুয়েশন। দেখো বুঝতে পারলে কিনা অবধি? কোনো সমস্যা নেই তো? সমস্যা না থাকলে পরেরটাই চলে আসি আমরা। এই ছবিটাই যদি এই রকম হয়ে যায় এখন, তাহলে ওয়াই স্কোয়ার সমান সমান মাইনাস 4x হয়ে যাবে, ওয়াই স্কোয়ার সমান সমান মাইনাস 4x হয়ে যাবে, ঠিক আছে? এই জায়গাটা তাহলে নাভি চলে আসবে মাইনাস a,0, এইদিকে নিয়ামক চলে যাবে, তাহলে x সমান সমান a বা x মাইনাস a ইজ ইকুয়াল টু 0। এটা হয়ে গেল নিয়ামকের সমীকরণ।
ল্যাটাস রেকটাম আনচেঞ্জ থাকে সব সময়। আচ্ছা এইটার ক্ষেত্রে অ্যাক্সিসটা কি ছিল বলো তো? পজিটিভ এক্স অ্যাক্সিস। এইটার ক্ষেত্রে অ্যাক্সিসটা কি হবে বলো? নেগেটিভ এক্স অ্যাক্সিস। আর জিনিসগুলো তো সব বুঝে গেলে, ফোকাল কট মডার সব জায়গায় আমি দেখালাম না, মেন জিনিসটা হচ্ছে এইটা। ঠিক আছে, তিনেরটা আমি কি করতে পারি বলো? তিনেরটা আমি এটা করতে পারি যে ওপর দিকে যদি ছবি হয় এর ইকুয়েশনটা কি হবে? এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay। এর নিয়ামকটা যাবে এখান দিয়ে 0, a হয়ে যাবে। তাহলে এখান থেকে এইটুকুনি a হলে এখান থেকে এইটুকুনিও a, এটার ফর্মুলা কি হয়ে যাবে বলো? y ইজ ইকুয়াল টু মাইনাস a, তাহলে y প্লাস a ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, আচ্ছা এখান থেকে একটা জিনিস বলা হয়নি, এই যে যে নাভিলম্ব হলো ল্যাটাস রেকটাম, এর প্রান্ত বিন্দুগুলো, এ বিন্দু স্থানাঙ্ক কি এখান থেকে এইটুকুনি যাচ্ছে, এখান থেকে এইটুকুনি যাচ্ছে, টোটালটা 4a, তার মানে এইটুকুনি 2a, এইটুকুনি 2a, তাহলে a কমা 2a, আর নিচেরটা কি হবে? a কমা মাইনাস 2। একই রকম এইটার থেকে কি হবে? মাইনাস a কমা 2a, এটা কত হবে? মাইনাস a কমা মাইনাস 2। এইটাই কত হবে? এইটা যদি আমি এখন এরকম করে দিই, তাহলে ল্যাটাস রেকটাম তো সবার সমান। এটার অ্যাক্সিস কি হয়? পজিটিভ ওয়াই অ্যাক্সিস। আচ্ছা এবার কি হবে বলো? এদের তোমার হচ্ছে গিয়ে এই প্রান্ত বিন্দু দুটো কি হবে বলো? এখান থেকে এটুকুনি 2a, তার মানে হচ্ছে এখান থেকে এটুকুনিও 2a, তাই না? 2a কমা a, তাই তো? এটা হচ্ছে মাইনাস 2a কমা a, প্রান্ত বিন্দু হয়ে গেল। ব্যাস, বাদ বাকি সব তো বুঝতেই পারলে। এতগুলো পৃষ্ঠা ফুরিয়ে গেল তাড়াতাড়ি। 4 নম্বরের অঙ্কটা দেখো, মানে 4-এর থিওরিটা আমি কি বলতে পারি? যে এইটা যদি নিচের দিকে তৈরি হয়, এটা যদি নিচের দিকে তৈরি হয়, তাহলে সেটা কি হয়ে যাবে বলো? একদম এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 4ay। তাহলে এইখানে হবে এটার হচ্ছে নাভি 0 কমা মাইনাসে, এইখান দিয়ে নিয়ামকটা যাবে, তাহলে y ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, y ইজ ইকুয়াল টু a, এরকম হবে। এটা যদি হয় এর প্রান্ত বিন্দু দুটো কি হয়ে যাবে বলো? 2a কমা মাইনাসে, মাইনাস 2a কমা মাইনাসে, আর এর অ্যাক্সিস কি হবে? নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। এবার এই জিনিসগুলো তো আমরা বুঝলাম যে যদি সবগুলোর ভার্টেক্স 0, 0-তে হয়, তাই না? সবগুলোর ভার্টেক্স 0, 0-তে বুঝলাম। এবার সব সময় তো
ভার্টেক্স 0 0 তো হবে সেরকম কোনো কথা নেই। ভার্টেক্স ধরো 0 0 তে না হয় অন্য কোনো বিন্দুতে গঠিত হলো, তখন কি হবে? ভার্টেক্স ধরো এইখানে গঠিত হয়েছে, আচ্ছা তাহলে এইখানে যদি গঠিত হয় তাহলে আমাদের এখান থেকে কি হয়ে যাবে বলো? এটা ধরো আলফা কমা বিটা বিন্দুতে ভার্টেক্স এখন চলে গেছে 0 0 তে, তাহলে এই জায়গাটা কি হবে? এর যে নাভিটা, ফোকাসটা, সেটা তো এ কমা যে, মানে এখান থেকে এইটুকুনি কত, এ কত, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক নাভিটার স্থানাঙ্ক আমাদের কি হয়ে যাবে বলো? এটা স্থানাঙ্ক কি হয়ে যাবে? এখান থেকে এইটুকুনি হয়ে যাচ্ছে আলফা, এখান থেকে এইটুকুনি হয়ে যাচ্ছে এ, তাহলে আলফা প্লাস এ কমা এখান থেকে এইটুকুনি কি বিটা, আলফা কমা এ প্লাস এই আলফা প্লাস এ পুরোটা আর উপরে বিটা অব্দি গেল, তাই না? এটা বিটা মানে ওটাও বিটা, এ হয়ে গেল নাভি। নিয়ামকটা এরকম জায়গা দিয়ে নিয়ামক যাবে, ডিরেক্ট্রিক্সটা, তাহলে নিয়ামকের সমীকরণ কি হবে দেখো? দেখো এটা ওয়াই অক্ষের প্যারালাল, তার মানে এক্স ইজিক্যাল টু কিছু একটা হবে। এক্স ইজিক্যাল টু কি হবে? এখান থেকে এই পর্যন্ত কি, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আলফা, এখান থেকে এই অবধি এ, তাহলে এইখানে এই অবধি গিয়ে আবার অ্যাকচুয়ালি এই অবধি ফিরে আসতে হবে, ঠিক কি না? তাহলে তাই যদি হয় তাহলে এক্স ইজিক্যাল টু আলফা মাইনাস এ, ঠিক আছে? এইখান থেকে এইটুকুনি দূরত্বটা বের করলে হয়ে যাবে এক্স ইজিক্যাল টু আলফা মাইনাস এ, অর এক্স প্লাস এ সমান আলফা, এটা করা যেতে পারে। ঠিক আছে, তাহলে নাভি হয়ে গেল। এটার অ্যাক্সিস কি হবে? প্যারালাল টু এক্স অ্যাক্সিস, এক্সিসের প্যারালাল। এর ইকুয়েশন কি হবে? y মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a ইন্টু এক্স মাইনাস আলফা। ল্যাটাস রেকটাম আনচেঞ্জড, এটা সবসময় 4a ইউনিট থাকে। দেখো ব্যাপারটা বোঝা গেল? আচ্ছা এটা আমাকে বলো তো, এইটার প্রান্ত বিন্দু কি হবে? এটা আমি যদি নাম দিই এ আর এ ড্যাশ, তাহলে এ বিন্দু স্থানাঙ্কটা কেউ একজন বলো? বলো। সে কি কথা, ওই এ বিন্দু স্থানাঙ্কটা বলা হবে না? আলফা প্লাস এ কমা বিটা মাইনাস এ। হয়নি? আলফা প্লাস এ আর বিটা প্লাস 2a। একদম। এই বিন্দুতে কি করে পৌঁছাবো? এই বিন্দুতে পৌঁছাতে গেলে এখান থেকে এ অবধি আসবো, তাহলে এখান থেকে এ অবধি তো এই যে আলফা প্লাস এ এসেই ছিলাম, আলফা প্লাস এ কমা উপরে এ অবধি বিটা, আর পুরোটা যদি 4a হয় উপরের এইটুকুনি 2a, তাহলে বিটা প্লাস 2a। নিচেরটা বলো দেখি এ ড্যাশ কি হবে? আলফা প্লাস এ কমা বিটা মাইনাস 2a। আলফা প্লাস এ কমা বিটা মাইনাস 2a, একদম ঠিক আছে। এটা যদি এই জায়গাটাই তৈরি হয়, এবার আর এখানে তৈরি হয়েছে,
এইখানে এবার হচ্ছে গিয়ে আলফা কমা বিটা চলে গেছে। তাহলে এইখানে ফোকাস যদি থাকে, বলো ফোকাসটা কি হবে, এক এক করে বলতে থাকো দেখি। এখান থেকে এটুকুনি নিশ্চয়ই এ, আর এই জায়গায় নিয়ামক গেছে। বলো এস এর কোঅর্ডিনেট কি হবে? আচ্ছা আগের ইয়ে বলো, সমীকরণ হচ্ছে এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a ইন্টু ওয়াই মাইনাস বিটা। আলফা আর প্লাস বিটা, আলফা হচ্ছে আলফা কমা বিটা প্লাস এ। এখান থেকে এই অবধি, এখান থেকে এইটুকুনি কত আলফা, এইখান থেকে এইটুকুনি হচ্ছে বিটা আর এইটুকুনি এ, তাহলে আলফা কমা বিটা প্লাস এ হয়ে গেল এস বিন্দু। ঠিক আছে, আচ্ছা নিয়ামকের সমীকরণটা তাহলে কি হয়? নিয়ামকের সমীকরণটা এরকম হবে, y is equal to something। হ্যাঁ হ্যাঁ I equal to beta minus a। হ্যাঁ, এই পুরোটা হচ্ছে বিটা আর এইটুকুনি হচ্ছে এ, তাহলে y is equal to বিটা মাইনাস এ, মানে y প্লাস এ সমান সমান বিটা। আচ্ছা এইখানে যদি আমি একটা দাগ কাটি, তাহলে এর প্রান্ত বিন্দু দুটো, বলো এ বিন্দু স্থানাঙ্ক কি হতে পারে? আলফা প্লাস 2a কমা বিটা, আলফা প্লাস 2a কমা বিটা প্লাস এ। বিটা প্লাস এ, আর এইটা আলফা মাইনাস 2a কমা বিটা প্লাস এ। কমা বিটা প্লাস এ, একদম। তাহলে এই হয়ে গেল আমাদের কি প্যারাবোলা পুরো সিস্টেমটা, এই হয়ে গেল আমাদের প্যারাবোলা। এবং প্যারাবোলার ক্ষেত্রেও সেই একই রকম, যদি কোনো একটা বিন্দু দিয়ে দেয়, ধরো x1, y1 বিন্দুটা কোথায় আছে, ওর বাইরে ভেতরে না উপরে, কি করবো এখানে মান বসিয়ে দেবো, ধরো y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax, এই অধিবৃত্তের ক্ষেত্রে চেক করতে দিই, তাহলে আমরা কি করব মানটা বসিয়ে দেবো। এই যে মান বসিয়ে দিলাম, যদি লেস দেন 0 হয় তাহলে ইনসাইড, গ্রেটার দেন 0 হলে আউটসাইড, ইকুয়াল টু 0 হলে ইনসাইড আউটসাইড, আর হচ্ছে ইকুয়াল 0 হলে বলো হচ্ছে গিয়ে অন দা প্যারাবোলা। বুঝতে পারলে কি বললাম? এই আর কিছু না। তাহলে আমরা যে কি কি করলাম বলো, এখনো পর্যন্ত প্যারাবোলা করেছি, তোমার হচ্ছে গিয়ে স্ট্রেট লাইন করলাম, সার্কেল করলাম, ঠিক আছে। আর আজকে কিছু করব না, কালকে ক্লাস নেবো আর একবার। কালকে কি বার, স্যাটারডে তো, কালকে হচ্ছে দুপুর 3টে থেকে, 3টে থেকে কি করব কালকে? কালকে হচ্ছে আমাদের কিছু অঙ্ক করব, ঠিক আছে। কিসের অঙ্ক করব? যেগুলো পরীক্ষায় আসে, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ অ্যাক্সেস, ঠিক আছে। ট্রান্সফরমেশন অফ অ্যাক্সেসের অঙ্কগুলো কিছু করব, আর তার সঙ্গে যদি সময় থাকে বা পারি, তাহলে হচ্ছে এরপরে যে পার্টটা বাকি থাকলো, অর্থাৎ
ইলিপস অ্যান্ড হাইপারবোলা, ক্লাস 11-এর ইলিপস অ্যান্ড হাইপারবোলার যে বেসিক কনসেপ্ট সেটা বাদ থাকলো, সেটাকে এর সঙ্গে পারলে করিয়ে দেবো। তারপরেও যদি সময় থাকে তাহলে সরল রেখা স্টার্ট করবো, মানে স্ট্রেট লাইন স্টার্ট করবো, মানে পেয়ার অফ স্ট্রেট লাইন আর কি। ঠিক আছে, মেন বেসিক যে স্ট্রেট লাইন সেটা তো আমি আজকে বলে দিলাম, 11-এর জিনিসপত্র এগুলো। পেয়ার অফ স্ট্রেট লাইন যেগুলো গ্র্যাজুয়েশনের জিনিস, সেটাকে তাহলে স্টার্ট করবো। পেয়ার অফ স্ট্রেট লাইনটা আবার একটুখানি বড় জিনিস আছে, মানে কনসেপ্ট যে খুব বড় তা না, কিন্তু ওর মধ্যে অনেক অঙ্ক আছে যেগুলোকে আমাদের প্র্যাকটিস করতে হবে, অনেক অঙ্ক আছে যেগুলোকে আমাদের মুখস্থ করতে হবে, স্টেটমেন্ট অনেক কিছুর মুখস্থ করতে হবে। আমি সেগুলো সব বলে বলে দেবো যে এই ধরনের অঙ্কগুলোর স্টেটমেন্ট তোমাকে মুখস্থ করতে হবে। ঠিক আছে, চলো।